প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের পড়াবো তোমাদের ভূগোল বইয়ের সূচিপত্রের প্রথম অধ্যায়টি। অধ্যায়ের নাম পৃথিবীর অন্দরমহল। পৃথিবীর অন্দরমহলের সম্পর্কে আমরা যে জিনিসগুলো বিশেষভাবে গুরুত্ব দেব তা আমরা এই প্রত্যেকটি বইয়ের টপিক ধরে এখানে আলোচনা করব। প্রতিটি অধ্যায় লাইন ধরে সেখানে কোন কোন প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেটি পড়িয়ে দেব, আর সঙ্গে সেটা বুঝিয়ে দেব। পৃথিবী অর্থাৎ আমরা যেখানে বসবাস করি, সৌরজগতের তৃতীয়তম গ্রহ। পৃথিবী ভেতরকার খবরাখবর তত্ত্ব আমরা জানব। এই যে পৃথিবী, যেটাকে আমরা বৃত্ত হিসাবে জানি, অনেকে বলে থাকি যে পৃথিবী একটি গোলাকার, কিন্তু পৃথিবী সম্পর্কে প্রথম যে তথ্য ছিল সেটি বলা হয়েছিল পৃথিবী চ্যাপ্টা। পরবর্তীতে বলা হয় পৃথিবী গোলাকার, তারপরেও বলা হয় পৃথিবী অভিগত গোলকাকৃতি। এরপরও আলোচনা করা হয় যে পৃথিবী পৃথিবীর মতো, অর্থাৎ যার জিওট। আমরা এই অধ্যায়ে সেই সমস্ত বিষয় জানতে পারব। পৃথিবী, যার গড় ব্যাসার্ধ ৬৩৭০ কিমি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব হচ্ছে ৬৩৭০ কিমি। আমরা যদি পৃথিবীকে গোল হিসাবে ভেবে থাকি, তাহলে এই পৃথিবী গোলাকার, এর ঠিক কেন্দ্রে, অর্থাৎ এই কেন্দ্র অংশটি থেকে আর এই পৃথিবীর উপরিভাগ, এইটা ঠিক ব্যাসার্ধ হচ্ছে ৬৩৭০ কিমি। এই ব্যাসার্ধ আমরা জানি, বৃত্তের ব্যাস হাফ হচ্ছে ব্যাসার্ধ। তাছাড়া এখানে বলা হচ্ছে যে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত হচ্ছে রাশিয়ার কোলা উপদ্বীপের ১২ কিমি গভীরতম গর্ত। প্রশ্নগুলো খেয়াল রাখবে। দক্ষিণ আফ্রিকার পৃথিবীর গভীরতম খনির গভীরতা হচ্ছে ৩ থেকে ৪ কিমি, যেটা হচ্ছে রবিনসন দ্বীপ। আছে ৩৩ মিটার গভীরতায় প্রায় ১ ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে, অর্থাৎ পৃথিবীর এই ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রে প্রতি ৩৩ মিটার গভীরতায়, যদি আমরা ৬৩৭০ এই কিমি এটাকে যদি মিটারে প্রকাশ করি, তাহলে আমাদের হয় ৬৩৭০ কিলোমিটার থেকে মিটার আমরা অঙ্কে জানি কিলোমিটার হেক্টো ডেকা মিটার, অর্থাৎ হাজার। ৬০০০ ৬৩৭০০০০ শতক হাজার লক্ষ নিযুত ৬৩,৭০,০০০ মিটার। এর মধ্যে প্রতি ৩৩ মিটার গভীরতায় ১ ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা বাড়তে থাকে। পরের পেজে যাই। ম্যাগমা কাকে বলে? ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ আর তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। মানে ভূ অভ্যন্তর, যেখানে চাপ এবং তাপে যে পদার্থগুলো আছে সেগুলোর গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে একটা গলিত তরল অবস্থায় থাকে, এটা গলিত তরল অবস্থার নামই হচ্ছে ম্যাগমা। এই গলিত তরল অবস্থা, যেটাকে আমরা ম্যাগমা বলছি, এই ম্যাগমা যখন ভূগর্ভের এই গলিত উত্তপ্ত অর্ধতল পদার্থ পাহাড়ের কোনো ফাটল দিয়ে যদি বেরিয়ে আসে, পাহাড়ের কোনো ফাটল দিয়ে এই ভূপৃষ্ঠের এই ম্যাগমা যদি বেরিয়ে আসে, তাহলে তাকে আমরা বলবো লাভা। তাই এখানে বলা হয়েছে যে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। এখানে খেয়াল রাখবে, তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় এবং তার আয়তন বাড়ে। তাপ যত বাড়বে পদার্থ গলবে, তরলে পরিণত হবে, কিন্তু আয়তনে বাড়বে, অর্থাৎ তাপ বৃদ্ধি আর আয়তন বৃদ্ধি সরল অনুপাত। চাপ বাড়লে আবার আয়তন কমে যাবে, তাই চাপের সাথে আয়তনের ব্যস্ত সম্পর্ক। পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে। তখন পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, কিন্তু সময়ের সাথে সাথে তার উপরিপৃষ্ঠটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু অভ্যন্তরভাবে এখনও সেই বড় অগ্নিকুণ্ড হয়ে আছে। বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। এখন এই উষ্ণ প্রস্রবণটি কি? উষ্ণ প্রস্রবণ হচ্ছে পৃথিবীর ভৌম জল ভেতরকার জল, অর্থাৎ ভৌম জল মানে পৃথিবীর অভ্যন্তরের জল, সেটি ভূতাপের পৃথিবীর ভেতরকার তাপ সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবী পৃষ্ঠের এই ফাটলের মধ্য দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে, তখন সেটাকে আমরা বলি উষ্ণ প্রস্রবণ। ভূতাপ শক্তি কি? তাপ যেহেতু এক প্রকার শক্তি,
ভূতাপ হলো এক ধরনের শক্তি, তবে পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে আস্তে আস্তে বাইরের দিকে পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। পৃথিবীর কেন্দ্রে যে তাপ, সেই কেন্দ্রের তাপ আস্তে আস্তে পৃথিবীর বাইরের দিকে আসতে থাকে। পৃথিবী পৃষ্ঠের এই তাপ শক্তিকে বলা হয় ভূতাপ শক্তি। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। এবার জানব পৃথিবীর ঘনত্ব সম্পর্কে। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব, যার 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব আবার 11 গ্রাম পার ঘন সেমি। সেটা বেড়ে একেবারে কেন্দ্রে প্রায় 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি, কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিক তার গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেমি। অর্থাৎ এখানে আমি একটা চিত্রের সাহায্যে বোঝাই, তাহলে সহজে বুঝতে পারবে। পৃথিবীর একটি কেন্দ্র, এই কেন্দ্রের একেবারে যেটা কেন্দ্র, তার ঘনত্ব হচ্ছে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেমি, একেবারে কেন্দ্রে। এবং পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে সেটা ঘনত্ব হচ্ছে 11 গ্রাম পার ঘন সেমি। আবার ভূপৃষ্ঠের কাছে পৃথিবীর ঘনত্ব হচ্ছে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি, কিন্তু এই টোটালটার গড় ঘনত্ব বিচার করে বলা হয়েছে 5.5 গ্রাম পার ঘন সেমি। তাহলে পৃথিবীর কেন্দ্র একেবারে 13 থেকে 14, কেন্দ্রের আশপাশে 11 গ্রাম পার ঘন সেমি, ভূপৃষ্ঠের উপরে গড় ঘনত্ব 2.6 থেকে 3.3, আর পৃথিবীর গড় ঘনত্ব টোটাল বেস করে সেটা হচ্ছে 5.5 গ্রাম পার ঘন সেমি। এইটা বিশেষ করে মনে রাখবে। এবার বলবো ঘনত্ব কি। দেখো, একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। প্রতি ঘন সেমি জায়গায় পদার্থের ভর কতটা, সেটা ওই পদার্থের ঘনত্ব। যেহেতু এখানে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব বলা হচ্ছে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি, তেমনি পৃথিবীর এই পার ঘন সেমি এটা হচ্ছে একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপই হলো পদার্থের ঘনত্ব। এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? কারণ দেখবে কোনো একটা ভারী জিনিস, আমি জল এবং তার বালিগুলা একত্রিত করে সেই জলটি যদি গ্লাসে কিছুক্ষণ রাখা হয়, তাহলে তার বালিগুলো নিচে তিতিয়ে পড়ে। যেহেতু এগুলো ভারী জিনিস, তাই নিচে তিতিয়ে পড়ে, তা হালকা জিনিস ওপরে ভেসে ওঠে। পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘনত্ব পদার্থ মাধ্যাকর্ষণ শক্তির টানে কেন্দ্রের দিকে চলে গিয়েছিল, যেখানে লোহা আর নিকেল চারিদিকে আবর্তন করত। তার থেকে হালকা অ্যালুমিনিয়াম, সিলিকা ওপরে ভেসে বেড়াতো। হচ্ছে লোহা, নিকেল, যেটাকে Fe, আয়রন, আর অ্যালুমিনিয়াম ও সিলিকা Si, অ্যালুমিনিয়াম Al। যাই হোক, ভূমিকম্পের তরঙ্গটি বুঝতে গেলে এই চিত্রটি একটু বুঝে নাও। দেখো, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা অভ্যন্তর সম্পর্কে যা তথ্য সংগ্রহ করেছেন, তারা সেখানে বিভিন্ন রকমের তরঙ্গ লক্ষ্য করেছেন। ধরে নাও ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এই পয়েন্টটি থেকে। এখান থেকে যখন ভূমিকম্প উৎপত্তি হচ্ছে, তাহলে সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, যেমন পুকুরের জলে যদি তোমরা ঢিল মারো, তাহলে দেখবে সেই ঢিলের যে তরঙ্গের একটা ওয়েভ, সেটি আস্তে আস্তে দূরে ছড়িয়ে পড়ে। ঠিক তেমনি ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে এই কেন্দ্র থেকে, এবার এখান থেকে তরঙ্গ ছড়িয়ে পড়ছে। প্রথম যে তরঙ্গটি ছড়িয়ে পড়ছে তাকে আমরা বলবো পি তরঙ্গ। এটি মনে রাখবে যে কোনো স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কঠিন, তরল বা গ্যাসীয়। আর এই যে বড় দুটো আকারে দেখেছে এস, এর পুরো নাম হচ্ছে সেকেন্ডারি তরঙ্গ বা গৌণ তরঙ্গ। আর প্রাইমারি তরঙ্গ বা মৌলিক তরঙ্গ, যেটাকে বলা হচ্ছে প্রাথমিক তরঙ্গ, এটা হচ্ছে এই পি। এরকম আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পের পি তরঙ্গ কঠিন, তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। এবার জানবো পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে। যেহেতু আমার অধ্যায় হলো পৃথিবীর অন্দরমহল, তাহলে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানতে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি এখানে আমাদের যেহেতু সাহায্য করেছে, কারণ ওই তরঙ্গ আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল। সেই ভূমিকম্পের তরঙ্গ আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে বেরোনো লাভা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তরে কথা বললেন। একটি ভূত্বক, অন্যটি গুরুমণ্ডল, আর একটি কেন্দ্রমণ্ডল।
ভূত্বক অর্থাৎ ভূপৃষ্ঠের এই উপরি অংশকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে ভূত্বক কি বা কাকে বলে। তাহলে এখানে প্রশ্ন যে ভূত্বক কাকে বলে। ভূত্বক কাকে বলে বলবে পৃথিবীর ওপরে হালকা কঠিন পদার্থে গঠিত যে স্তরটি পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে। পৃথিবীকে এই যে শক্ত আবরণে মুড়ে রেখেছে, এই কভার এরিয়াটাই হচ্ছে ভূত্বক, যা চাদরের মতো তাকে ঢেকে রেখেছে। এই কভার এরিয়াটাই হচ্ছে ভূত্বক, যার ইংরেজি নাম ক্রাস্ট। তবে পৃথিবীর এই কেন্দ্র থেকে এই ভূপৃষ্ঠ পর্যন্ত আমরা তিনটি ভাগ পেয়েছি, একটা ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। এখানে জানবো সীমা কি। তবে এর আগে বলে রাখি, এই ভূত্বক অর্থাৎ যেটা আমরা ওপরের যে শিলামণ্ডল, এর স্তরে আমরা দুটি অংশে ভাগ করতে পারি, একটা সীমা আর একটা হচ্ছে শিয়া। তা প্রথমে আসি সীমা। দেখো, মহাসাগরের নিচে ভূত্বক গড়ে 5 কিমি থেকে মহাদেশের নিচে পড়ে 60 কিমি গভীর। এর গভীরতা প্রায় 30 কিমি। মহাসাগরের নিচে প্রধানত সিলিকন, ম্যাগনেসিয়াম নিয়ে তৈরি স্তরটি হলো সীমা। SI মানে সিলিকন, MA অর্থাৎ ম্যাগনেসিয়াম। এটা মনে রাখবে, এই স্তরটি তুলনায় ভারী এবং এটি ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা স্তরে গঠিত হয়েছে। এটি ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা স্তরে গঠন করেছে। এর ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেমি। অন্যটি হচ্ছে মহাদেশের নিচে প্রধানত সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি হচ্ছে শিয়ার। আগেরটা ছিল ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত এবং এইটি হচ্ছে গ্রানাইট জাতীয় শিলা গঠিত। এরা হালকা সীমাচ্ছে এবং সমুদ্রের নিচে এরা অনুপস্থিত। এগুলো থেকে কিন্তু কয়েকটি শর্ট কোশ্চেন আসবে, যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা 15 মার্কের, সেহেতু এই প্রশ্নগুলো সুন্দরভাবে করবে। এবার আসি গুরুমণ্ডলের ভাগ সম্পর্কে। তার আগে বলি গুরুমণ্ডল কাকে বলে। গুরুমণ্ডল হচ্ছে ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত অঞ্চলকে গুরুমণ্ডল বলে। এই স্তরের উষ্ণতা 2000 থেকে 3000 সেন্টিগ্রেড, ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। এই স্তরে দুটি ভাগ, একটা হচ্ছে প্রোফেসিমা আর একটা হচ্ছে নিফেসিমা। গুরুমণ্ডলের যেখানে 30 থেকে 700 কিমি অংশ, এটা ক্রোমিয়াম, লোহা, সিলিকন আর ম্যাগনেসিয়ামের প্রাধান্য বেশি, তাই এটিকে বলে প্রোফেসিমা। ক্রোমিয়ামের ক্রো, লোহার Fe, সিলিকনের SI, ম্যাগনেসিয়ামের Na একত্রিতে প্রোফেসিমা। অন্যদিকে গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশ নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের আধিক্যের জন্য এই স্তরকে বলা হয়ে থাকে নিফেসিমা, যেখানে নিকেলের Ni, লোহার Fe, সিলিকনের SI, ম্যাগনেসিয়ামের Na। এখানে দুটো পার্থক্য, যে আগেরটাই ছিল তোমার ক্রোমিয়াম, কিন্তু এর বেলা থাকবে নিকেল। এখানেই যা পার্থক্য। আর একটু গভীরতা, যেটা 30 থেকে 700 কিমি আর 700 থেকে 2900 কিমি। আমরা যেটা ভূত্বক বা শিলামণ্ডল বলেছিলাম, তার নিচে গুরুমণ্ডল ঠিক ওপরে এই দুইয়ের মাঝখানে আছে অ্যাসথেনোস্ফিয়ার। দেখো চিত্রে আছে সেই অ্যাসথেনোস্ফিয়ার। এটি আসলে একটি গ্রিক শব্দ, যার মানে দুর্বল স্তর। তাহলে অ্যাসথেনোস্ফিয়ার মানে দুর্বল স্তর। এখানে যে পদার্থ থাকে তা চাপে এবং তাপে শিলার সান্দ্র অবস্থায়। সান্দ্র কথার অর্থ মনে রাখবে অর্ধ তরল আর অর্ধ কঠিন। যেমন রাস্তায় পিচ করালে যেরকম হয় অর্ধ তরল অর্ধ কঠিন, সেরকম। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। গভীরতা 100 কিলোমিটার। পরবর্তী যেটি অংশ সেটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল কি? ভূত্বক গুরুমণ্ডলের পরবর্তী যেটা কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে আছে, চিত্রটি দেখো, এটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল, এই হলুদ অংশ পর্যন্ত। এর এই সাদা অংশটি অন্তঃকেন্দ্র আর বাইরের অংশটি বহিঃকেন্দ্রমণ্ডল। এটি 3500 কিলোমিটার পুরো। ভারী নিকেল আর Fe অর্থাৎ আয়রন বা লোহা দিয়ে তৈরি, তাই এই Ni, নিকেলের Ni আর Fe দিয়ে একত্রিত বলে নিফে। কেন্দ্রমণ্ডলের মধ্যে কি আছে? নিফে। গড় তাপমাত্রা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, গড় ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। অন্তঃকেন্দ্রমণ্ডল যে দুটি ভাগ, এই স্তর পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে আছে, এই যে সাদা অংশটি। এর গভীরতা 5100 থেকে 6370 কিমি। স্তরে চাপ তাপের ঘনত্ব বেশি এবং চাপে তাপের কারণে এই পদার্থগুলো কঠিন অবস্থায় আছে। অন্যদিকে যদি বহিঃকেন্দ্রমণ্ডলের কথা বলা হয়, তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকেই আছে বেষ্টন করে বহিঃকেন্দ্রমণ্ডল, যেটা গুরুমণ্ডলের শেষ অংশ। এর স্তর ওই 2900 থেকে এই 5100 কিলোমিটার, 5100 কিলোমিটার পুরো। এখানকার চাপ ও তাপ ওই স্তরের থেকে একটু কম অন্তঃকেন্দ্রমণ্ডলের থেকে। তবে তাহলে এটা যেমন কঠিন অবস্থায় থাকে, এরা অর্ধ কঠিন অবস্থায় থাকে।
লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, সেখান থেকে পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে। এটা মনে রাখবে যে সান্দ্র অবস্থা, এটা আগে বলেছি অর্ধ তরল অর্ধ কঠিন, এই অবস্থার কারণে লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, তাই আমাদের পৃথিবীর এই চৌম্বকত্ব। এই হচ্ছে পৃথিবীর অন্দরমহলের অধ্যায়টির আলোচনা। তবে এর সঙ্গে একটা আলোচনা আমি একটু করছি, সেটা হচ্ছে বিযুক্তি রেখা। দেখো, ভূপৃষ্ঠ থেকে এই কেন্দ্র পর্যন্ত এই কেন্দ্র আর এই ভূপৃষ্ঠ, এই কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয়, তাহলে একটু আগে ভূমিকম্পের পি আর এস তরঙ্গ আলোচনা করছিলাম, সেই পি এস তরঙ্গের এখানে হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। এবার এখান থেকে এই ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত এখানে যখন ভূমিকম্প ছড়িয়ে পড়ে আস্তে আস্তে, তখন যেখানে যেখানে পরিবর্তন ঘটে গতিবেগ, সেই সব জায়গার নাম হলো ভূমিকম্পের বিযুক্তি রেখা। এখন এই বিযুক্তি রেখা আমরা 5টি জানবো। সেই 5টি কি কি? 5টি হচ্ছে একটি কনরাড বিযুক্তি রেখা, বিযুক্তি রেখা, 2 মোহরভিসিক বিযুক্তি রেখা, 3 রেপিত্তি বিযুক্তি রেখা, এবং 4 গুটেনবার্গ বিযুক্তি রেখা, আর 5 লেহমান বিযুক্তি রেখা। এগুলোর ভিতরে যেগুলো কথা আছে, এগুলো সব কোথায় কোথায় অবস্থান করে একটু সাধারণ বলে রাখি, তারপর আমি চিত্রের মাধ্যমে আর সুন্দরভাবে বুঝিয়ে দেব। শিয়াল আর সীমার মাঝে কনরাড বিযুক্তি রেখা, আর ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে মোহরাভিসিক, প্রোফেসিমা নিপেসিমার মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা, এবং গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা, আর অন্তঃকেন্দ্রমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে লেহমান বিযুক্তি রেখা। তোমাদের বইতে একটা চিত্র আছে, চিত্রটা নতুন বইতে আছে, এটা একটু পুরনো তো, এই বইতে না। যাই হোক, এই যে চিত্রটা, এটা সুন্দরভাবে আমি রেখে দেখাচ্ছি। ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আমি সহজে এই ভিডিওটা একটু শর্ট করে দিয়েছি এখানে, তারপরে পূর্ণ চিত্রটি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এই চিত্রটি আরও পরিষ্কার বুঝতে পারবে। এখানে ভূত্বকে 3টি স্তর ভূঅভ্যন্তরে, যার শিলামণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল যে এরিয়া, সেটি হচ্ছে তোমার 2700 শেষ 5100, সেই 5100 থেকে 6370 এই এরিয়াটা হচ্ছে, অর্থাৎ 2900-700 পরের থেকে এই এরিয়াটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, এবং এর ওপরে যে অংশ, এটি হচ্ছে গুরুমণ্ডল, তার উপরে হচ্ছে শিলামণ্ডলের আবার 2টি ভাগ, একটা হচ্ছে শিয়াল ও সীমা অংশ, যেখানে সিলিকন অ্যালুমিনিয়াম আর সিলিকন ম্যাগনেসিয়াম, আর গুরুমণ্ডল কোফেসিমা ও নিপেসিমা, যেখানে কোফেসিমার ক্রোমিয়াম, লোহা, এফি আর তোমার সিলিকন ও ম্যাগনেসিয়াম, অন্যটিতে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম। কেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল 2টি অংশ, যেটি হচ্ছে 2900 থেকে 5100, আর 5100 থেকে 6370 কিমি পর্যন্ত। এই অন্তঃকেন্দ্রমণ্ডল গভীরতা, যেটা হচ্ছে 5100 থেকে 6370, আর বহিঃকেন্দ্রমণ্ডল 2900 থেকে তোমার 5100 কিলোমিটার। অন্যদিকে নিপেসিমা, যার গভীরতা হচ্ছে 700 থেকে 2000, এই 700 থেকে 2900 থেকে 5100 পর্যন্ত, আর কোফেসিমা, যেটা হচ্ছে 700 থেকে 2900 পর্যন্ত। অন্যটি যেটি হচ্ছে শিয়াল ও সীমা, এর মাঝে যেটি বিযুক্তি রেখা, তার নাম কনরাড। শিলামণ্ডল, গুরুমণ্ডল, মোহরাভিসিক বিযুক্তি রেখা, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা, আর বহিঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, লেহমান বিযুক্তি রেখা, প্রোফেসিমা নিপেসিমার মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা। এই হচ্ছে টোটাল 5টি বিযুক্তি রেখা। ধন্যবাদ এতক্ষণ ধরে এই সম্পূর্ণ অধ্যায়টি শোনার জন্য। এরপরেও যদি এই অধ্যায়টি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্টে বলবে, আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো। পরবর্তী ভিডিওতে এর থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন কেমন হয়ে থাকে তা আলোচনা করব।